ফিরলাম বিরতির পর, আলোচনায় ছিলাম, আলোচনায় থাকবো। অতনুদার কাছে ফিরবো প্লিজ। দাদা, ব্রিগেডের সভা নিয়ে কথা হচ্ছিল। আমরা এর আগেও দেখেছি যে ব্রিগেডের সভা হয়েছে এবং প্রচুর লোক সেখানে গেছে, কিন্তু তারপরেও কিন্তু বিধানসভায় সংখ্যাটা শূন্য হয়েছে। ফ্যাক্ট 2021 সালেই হয়েছে, প্রচুর পরিমাণে মানুষ গেছিলেন, ব্রিগেডে ভিড় হয়েছিল। তৃণমূল বলছে যে ব্রিগেডে বামফ্রন্ট সভা করলেই ব্রিগেড ভরে, এটা অনেক দিনের ঘটনা, কিন্তু মানুষ ভোট দেয় না। কে বলেছে? তৃণমূল থেকে বলছি। এই ধরনের কথাবার্তাগুলো দেখুন, মানুষ ভোট দেয় না, এটা তো সত্যি। কোনো আসন নেই, তার আসন নেই না, কিন্তু ভোট দেয় না মানে হচ্ছে কেউই ভোট দেন তা তো না। মানুষ ভোট দিয়েছেন, ভোটের সংখ্যা বা সিট সংখ্যা আমাদের হয়নি যে আশানুরূপ ছিল, সে কোনো কিছুই হয়নি। এটা তো ফ্যাক্ট, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। আপনারা কি এখন ভাবছেন আগামী লোকসভা ভোটে সংখ্যায় আসবে? অবশ্যই আমরা মনে করছি এই রাজ্যে যে পরিমাণে দুর্নীতি এবং বিজেপির যে ঘৃণার রাজনীতি, এই দুইকে পরাস্ত করতে মানুষ বিকল্প হিসেবে আমাদেরকে বেছে নেবে। পঞ্চায়েত ভোটের প্রচারে গিয়েছিলেন, তাহলে লোকসভা ভোটের আপনাদের বামেদের এজেন্ডায় দুর্নীতি হবে এবং তৃণমূল যে প্রকল্পগুলো চালু করেছে, সেই প্রকল্প যেসব মানুষ পাচ্ছে না সেগুলোর বিরোধিতা করে আপনারা সেগুলোকে ইস্যু করে মানুষের দরজায় ঘুরবেন। দেখুন, দুর্নীতি অনেকগুলো ইস্যুর মধ্যে একটা হবে। ধরুন, এ রাজ্যে দুর্নীতি তো অবশ্যই, তাছাড়া হচ্ছে বিজেপির সঙ্গে তৃণমূলের যে সেটিংয়ের যে তত্ত্ব রয়েছে, সেটিংয়ে খেলা রয়েছে, সেটাও ইস্যু হবে। এটা সেম সাইড গোল হয়ে গেল না? কোনটা সেম সাইড গোল? এই যে তৃণমূলের সঙ্গে বিজেপির সেটিং আছে, এটা আপনারা জানেন, তারপরে ইন্ডিয়া জোট করলেন। ইন্ডিয়া জোটে কিন্তু আপনাকে আরেকবার বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস সেখানে গেছে যে আমরা আমি বলছি এটা আপনি যদি এমনি বলতেন ঠিক আছে, কিন্তু সেটিং জানার পরে জোট করছেন। কেউ এসে যদি বললো যে আমি বিজেপি বিরোধী, এবার তাকে তার প্রমাণ করার দায় তার। মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস নিয়ে দৈনন্দিন কার্যকলাপের মধ্যে যে প্রতিদিন মানুষের কাছে প্রমাণ করছেন যে তারা বিজেপি বিরোধী নয়। আপনি আজকে দেখুন, কোনো রক্ষা কবচ না থাকার পরে অভিষেক ব্যানার্জি ডাক পান না। যোগ আছে, এই বিশ্বাস রাখার পরে আবার কোন বিশ্বাসে? সাক্ষাৎ জোট মানে কি? মমতা বন্দ্যোপাধ্যায় তো যখন তৃণমূল তৈরি হয়েছে, একদম তো সরাসরি বিজেপির সঙ্গে উনি মানে মন্ত্রিত্ববিহীন দপ্তরবিহীন মন্ত্রিত্ব চালিয়েছেন। তাই তো বিজেপির উনি পুরো কংগ্রেসের সঙ্গে হাত মেলালেন, সেই কংগ্রেস তো এক সময় তৃণমূলের সঙ্গে ছিল। সেই কংগ্রেস একসময় তারা তৃণমূলের সঙ্গে এই রাজ্যে বামেদের বিরুদ্ধে গেছে, তাতে তো অসুবিধা কিছু নেই। কিন্তু আজকে জায়গাটাকে পরিষ্কার, যে তৃণমূলের সেটিং তো একদম পরিষ্কার, আজকে দিনের আলোর মতো দুটো পরিষ্কার হয়ে গেছে। উদাহরণের জায়গা, সিপিএম কেরলে কংগ্রেসের বিরুদ্ধে, আবার কেন্দ্র সরকারে কংগ্রেসের সাথে, আবার পশ্চিমবঙ্গে তৃণমূলের বিরুদ্ধে, আবার দিল্লিতে তৃণমূলের সাথে। সিপিএম এর বা বামফ্রন্টের নিজস্ব স্ট্যান্ড পয়েন্ট নেই। কংগ্রেসের সঙ্গে যে কেরালের যে আপনি কথা বললেন, তো 2004-এও হয়েছে। 2004-এও হচ্ছে কি, আমরা কংগ্রেসের সঙ্গে কেরালে লড়াই করেছিলাম, এ রাজ্যেও লড়াই হয়েছিল। কিন্তু যখন দেশের বৃহত্তর স্বার্থে বিজেপির মতো একটা অসভ্য বর্বর শক্তিকে ক্ষমতা থেকে সরাতে হবে, আমরা আমাদের 60 জন মন্ত্রী নিয়ে, আমরা 60 জন এমএলএ এমপি নিয়ে আমরা বলেছিলাম মন্ত্রিত্ব চাই না, লালবাতি চাই না, কিন্তু মানুষের জীবিকার কিছু, যেমন মনরেগা চালু হয়েছিল সেই সময় থেকে, 100 দিনের কাজ সুনিশ্চিতকরণ ইত্যাদি কিছু কমন মিনিমাম প্রোগ্রামের ভিত্তিতে আমরা হচ্ছে সমর্থন দিয়েছিলাম সরকারকে বাইরে থেকে। আর কেরাল তো আমি আপনাকে বারবার বলছি, একদম প্র্যাকটিক্যাল উদাহরণ, কেরালে 20টা এমপি সিটে কোনোটায় কংগ্রেস জিতবে, কোনোটায় আমরা জিতবো, কিন্তু এই 20 জন সাংসদ নির্দিষ্টভাবে দিল্লি থেকে মানে সক্রিয় হবেন যেন নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হতে না পারেন। তৃণমূলের কি ভূমিকা হবে আগামী দিনে দেখুন। তৃণমূল তো ইতিমধ্যে হচ্ছে গিয়ে ইতিমধ্যে বলছেন তিনি প্রাধান্য পাচ্ছেন না, জোট জল্পনা একটা, ওনার বিশ্বাসযোগ্যতা নেই কিছু, মানে উনি যেতেই পারেন কোনো জায়গাতে, কিন্তু ওনার বিশ্বাসযোগ্যতা কোথায়? সেক্ষেত্রে আপনারা সেখানেও দিল্লিতে যেরকম কংগ্রেসের সঙ্গে রয়েছেন, আপনারা বাংলাতেও কংগ্রেসের সঙ্গেই রয়েছেন, একথা আপনারা বারংবার বলেছেন। তাহলে আগামী দিনে জোট সঙ্গী লোকসভায় কংগ্রেস সঙ্গে কি আইএসএফ? দেখুন, আমরা পরিষ্কার বলেছি যে এই রাজ্যে আমাদের তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে ইঞ্চিতে লড়াই। সেই লড়াইয়ে যারা যুক্ত হবেন, তৃণমূল এবং বিজেপি বিরোধী লড়াইয়ে রাজ্যে যারা যুক্ত হবেন সবাইকে স্বাগত। আপনারা কংগ্রেসের সাথে আমরা এর আগেও লড়েছি। যদি পশ্চিমবঙ্গে একা সিটে লড়েন, তাহলে কি আশাবাদী আপনারা একটা সিটেও জিততে পারবেন? একা বা দোকালারা ব্যাপারটা না, ব্যাপারটা হচ্ছে মানে আপনি দেখুন, একটা কংগ্রেসের সাথে আমরা 2021-এ একসাথে লড়েছি, 2019-এ ইয়ে হয়নি, 21-এ পঞ্চায়েতে একসাথে লড়েছি, তো কংগ্রেসের সাথে আমাদের একসাথে মিলেই আমাদের লড়াই হলো। একদম হ্যাঁ, সাগর দিকে একসাথে লড়েছি। পরবর্তীকালে ওখানে জয়ী প্রার্থীকে অভিষেক ব্যানার্জি পতাকা হাতে ধরিয়ে ঘুরিয়ে নিয়েছেন। সাগর দিকের মানুষ তৃণমূলের সাফল্য না আপনাদের ব্যর্থতা? এটা হচ্ছে কি, আমি বলবো যে তৃণমূল কংগ্রেসের ব্যর্থতা। মানে তৃণমূল কংগ্রেসকে ব্যাকডোরে একজন সাগর দিঘির এমএলএকে সেই কোথায় নিয়ে গিয়ে 200 কিলোমিটার দূরে নিয়ে গিয়ে তাকে হচ্ছে পতাকা ধরাতে হচ্ছে, কারণ তার নিজের এলাকায় যদি এই কাজটা সে করতো তাকে হচ্ছে কি জনরোষের মুখে পড়তে হতো। আপনাদের এই মুহূর্তে সাংগঠনিক শক্তি কি সেই জায়গায় আছে যে একটা আসনও জিততে পারবেন লোকসভা? আমরা হচ্ছে আমাদের নির্দিষ্টভাবে লড়াইয়ের জন্য আমরা সর্বতভাবে সক্ষম এবং প্রস্তুত। না 42টাতে ক্যান্ডিডেট দিতে পারবেন, কিন্তু একটা আসনও আপনি একজন কর্মীও সিপিএম এর, এমন কি আছে যে জিততে পারবেন?
নিশ্চিতভাবে আছে। আমাদের দলটা দেখুন, আমাদের দলে আমাদের মতো যেমন লাখো কর্মী রয়েছে, তেমনি নেতৃত্বরা রয়েছেন। অদূর ভবিষ্যতে আমরা কি দেখতে পারি যে আপনারা তৃণমূলের হাত ধরেছেন? কি করে হবে যদি দিল্লি বলে? তৃণমূলের মতো একটা দুর্নীতিগ্রস্ত দিল্লি নেতা সীতারাম ইয়েচুরি তো বলে দিয়েছে তৃণমূলের বিরুদ্ধে ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই। এই রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই বারবার করে বলে যেত, লাউড অ্যান্ড ক্লিয়ার স্টেটমেন্ট। না, হতে পারে না। তাহলে কোনটা? এই যে আগামী দিনে তৃণমূলের হাত ধরবেন, কি করে তৃণমূলের সঙ্গে জোট হবে? না, কেন? পরিষ্কার বলে দিয়েছে তো। আশঙ্কাটা কোথায় আমি বলি, এই আপনারাই একটা সময় কংগ্রেসকে বলতেন গলি গলি মে শোর হ্যায়, রাজীব গান্ধী চোর হ্যায়। এই পশ্চিমবঙ্গের দেওয়ালে, পশ্চিমবঙ্গের গলিতে স্লোগান তুলেছেন। আজকে কংগ্রেস আপনাদের সঙ্গী। তো ফ্যাক্ট, কংগ্রেসের সঙ্গে এই রাজ্যে একসময় কংগ্রেসের সরকার ছিল, তাকে সরিয়ে বামপন্থীরা ক্ষমতায় এসছে, লড়াই ছিল। সেই ফ্যাক্টের উপর বেস করেই তো আপনাকে জিজ্ঞাসা করলাম যে আগামী দিনে যে সমালোচনা করছে তৃণমূল কংগ্রেসের, বৃহত্তর স্বার্থে তৃণমূল কংগ্রেসের হাত ধরতে পারেন? আমার তো মনে হয় না যে এরকম কোনো সামনে এরকম কোনো ইনস্ট্যান্স তৈরি হওয়ার মতো জায়গা আছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট হওয়া বা ইত্যাদি। এগুলো আমরা স্বপ্নেও ভাবি না। আচ্ছা, লোকসভা নির্বাচনে বাড়ি বাড়ি গিয়ে কোন এজেন্ডায় ভোট চাইবেন? বাড়ি গিয়ে অবশ্যই আজকে আপনি দেখুন, মূল্যবৃদ্ধি থেকে শুরু করে সমস্ত কিছু, আজকে আপনি পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস প্রতি মুহূর্তে হচ্ছে, প্রতি মাসে মাসে জিনিসের দাম বাড়ছে। আজকে গোটা রাজ্য জুড়ে হচ্ছে দুর্নীতি। তৃণমূল কংগ্রেস দুর্নীতি করছে, সে দুর্নীতিকে ঢাকা দিতে হচ্ছে কেন্দ্রীয় যে সংস্থাগুলো। আসলে দুর্নীতির ওই কোর্টের নির্দেশে যেটুকু তদন্ত হচ্ছে, বাকিটা হচ্ছে ধামাচাপা দেওয়া একটা সেটিংয়ের থিওরি চলছে। আচ্ছা, এই টোটালের বিরুদ্ধে আমাদের হচ্ছে প্রচার চলছে। আমার একটা জিনিস জানার খুব ইচ্ছা আছে, এই যে দুর্নীতির কথা বলছেন বারবার, দুর্নীতির কি নির্বাচনে কোনো মান্যতা আছে? নিশ্চয়ই আছে। দুর্নীতি কেন? দুর্নীতির দায় কত সরকার করে গেছে। আপনার কি মনে হয় এই নারদা, সারদা, ব্যাপম এর ডিভিডেন্ড কি কোনো রাজনৈতিক দল পেয়েছে বিরোধীরা? সারদা নারদাটা আমি আপনাকে স্পেসিফিক্যালি বলতে, ব্যাপনটা মধ্যপ্রদেশে, আমি সারদা নারদাটা বলতে পারি আপনাকে। সারদা এবং নারদাতে আপনি দেখবেন হাইকোর্টের ডে টু ডে মনিটরিং ছিল না বলে, হাইকোর্ট কোনো কোর্টের ডে টু ডে মনিটরিং ছিল না বলে খুব সুন্দরভাবে গোটা তদন্তটা ধামাচাপা পড়ে গেছে। নারদায় বিজেপি আজকে এত বড় বড় কথা বলছে, আজ অব্দি একটা এথিক্স কমিটির মিটিং বসাতে পারেনি। সারদার তদন্ত হিমঘরে চলে গেছে। কিন্তু এই দুর্নীতির যেগুলো এখন যেগুলো আছে, শিক্ষক নিয়োগের দুর্নীতি, রেশন দুর্নীতি, একদম হাইকোর্টের তত্ত্বাবধানে হাইকোর্ট মনিটরিং করে হচ্ছে তদন্ত চালাচ্ছে বলে তাও 2-4টে চুনোপুটি ধরা পড়ছে। আমরা এবং হাইকোর্টও বারবার বলছে আপনারা দুর্নীতির মাথায় যান, আপনার নখ সিবিআই ইডি কি জানি কার ইশারায় নখ আর চুল কাটতেই ব্যস্ত। আপনি একজন আইনজীবী, আপনি কি মনে করেন ইডি বা সিবিআই কোনো দলের বা কেন্দ্রের অঙ্গুলি হিলনে চলছে? তো আমি কেন, সুপ্রিম কোর্টই মনে করেছিল এক সময়, সে তো কংগ্রেস জামানা, যে ইট ইজ আ কেজেড ক্যারট মনে করেছিল সুপ্রিম কোর্ট। কোর্টের যদি মনে হয় যে কেউ কারোর অঙ্গুলি হেলনে চলতে পারে, সেখানে চলতে পারে। কিন্তু এখানে যে নারদা সারদার প্রসঙ্গ আপনি আনলেন, নারদাতে দেখা গেল টাকা নিচ্ছে টেলিভিশনের পর্দায়, সারা দেশের মানুষ, রাজ্যের মানুষ দেখলো টাকা নিচ্ছে, তারা তো অনেক বেশি ভোটে জিতে এলো। এখন মুশকিলটা হচ্ছে গিয়ে নারদায় যাদেরকে দেখা গেল, এবং নারদাতে আপনি যদি এই ইনস্ট্যান্সের সঙ্গে আরেকটা ইনস্ট্যান্সও যোগ করুন, যাকে বিজেপির পার্টি অফিস থেকে দেখা গেল যে শুভেন্দু অধিকারী টাকা নিচ্ছে বলে ওরা ভিডিও দেখালো, সেই শুভেন্দু অধিকারী দলে নিয়ে শুভেন্দু অধিকারীকে বিরোধী দলনেতা বানিয়ে নিজেদের নেতা বানিয়ে বসালো। কাজে এই ইনস্ট্যান্স দেখা গেছে। কিন্তু আপনার শুভেন্দু অধিকারী কোথা থেকে জিতেছে? শুভেন্দু অধিকারী সেখানে সিপিএম এর কে ছিল? মীনাক্ষী মুখার্জি। হ্যাঁ, মীনাক্ষী মুখোপাধ্যায়। তা মানুষ মীনাক্ষী মুখোপাধ্যায়কে ভোট না দিয়ে যাকে দেখেছে নারদায় টাকা নিতে তাকে জিতিয়ে দিল। এটা তো মানুষ মমতা ব্যানার্জিকেও ভোট দেন, ওখানে তো মমতা ব্যানার্জিও ক্যান্ডিডেট ছিলেন। অন্য প্রসঙ্গ, আপনি যদি মীনাক্ষীকে বলেন তাহলে আপনি মমতাকে বলুন। মমতা ব্যানার্জি, আপনি তো নারদার কথাটা বললেন, মীনাক্ষী মুখোপাধ্যায়কে ভোট না দিয়ে শুভেন্দু অধিকারীকে মানুষ ভোট দিল কেন? এই ব্যাখ্যাটা আমাকে বোঝান। আচ্ছা, মীনাক্ষী মুখার্জিকে ওখানে কেন ভোট দিল না মানুষ? ওখানে নিশ্চয়ই আমাদের যেখানে ওখানে প্রচার হয়েছে শুভেন্দু করেনি। না, পছন্দ হয় তাহলে কি মমতা ব্যানার্জিকেও পছন্দ করেনি, আবার বিজেপি যেখানে হেরেছে তাহলে বিজেপিকে পছন্দ করেনি। পছন্দ না হলেই তো ভোট দেবে না। মানুষ আমরা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি পশ্চিমবঙ্গের মানুষ যথেষ্ট রাজনীতি সচেতন। তারা নিজেদের দৈনন্দিন অভিজ্ঞতা থেকে বুঝতে পেরেছেন, তাই তারা হচ্ছে গিয়ে প্রচারে, আজকে দেখুন যে প্রচারে যতটা সাড়া পাওয়া যাচ্ছে, মানুষ নিজের অভিজ্ঞতা থেকে ভোট দেন। 19-এর 21-এর নির্বাচনের পরেও আপনি বিশ্বাস করেন পশ্চিমবঙ্গের মানুষ রাজনৈতিকভাবে সচেতন? দেখুন, আমি বারবার বললাম, মানুষকে বিভ্রান্ত কিছুদিনের জন্য করে রাখা যায়, কিন্তু সব মানুষকে সবসময়ের জন্য তো বিভ্রান্ত করা যায় না। কিছু মানুষকে কিছুদিনের জন্য বিভ্রান্ত করা যায়। এই তত্ত্বেই কি 34 বছর কাটলো? না,
34 বছর হচ্ছে বাংলায় গর্বের ইতিহাস, আপনাকে যেটা বুঝতে হবে। 34 বছরে বাংলা একের পর এক যা উন্নয়ন হয়েছে, একের পর এক যা কাজ হয়েছে, গোটা বাংলা যেভাবে মাছ চাষে প্রধান হয়েছে, ধান চাষে 1 নম্বর হয়েছে, আবার একইভাবে হচ্ছে শিল্পকলার হয়েছে, শিল্পকলার রাজধানীতে শিল্পায়নের হাওয়া বয়েছে। গোটা 34 বছর একটা সোনালী ইতিহাস পশ্চিমবঙ্গের, সেটাকে আজকে হচ্ছে ক্রমাগত ডাউনফল করার চেষ্টা হচ্ছে। লোকসভা ভোটের আগে রাহুল গান্ধী ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু হয়ে গিয়েছে। সিপিএম এর তরফে আপনাদের কেন্দ্র স্তরে পর্যবেক্ষণ কি, বাংলায় কিভাবে আপনারা নিজেদের যাত্রা শুরু করবেন? দেখুন, আমরা মানুষের কাছে এই যাত্রা, কেন্দ্র স্তরের কথাই বলছি, যদি কেন্দ্র স্তরের নির্দেশ আসে তো ধরুন আমাদের এর আগেও আমরা রাজ্য জুড়ে যাত্রা হয়েছে, বিপিএমও যাত্রা হয়েছে, সাম্প্রতিককালে ইনসাফ যাত্রা হয়েছে। রাম মন্দিরের উদ্বোধনের পর রাস্তাঘাটে পথে ঘাটে এখন জয় শ্রীরাম ধ্বনি, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্প গ্রহণ করার পর জয় বাংলা ধ্বনি। হারিয়ে গিয়েছে ইনকলাব জিন্দাবাদ, শোনাই যাচ্ছে না। দিস ইজ দ্য বাইনারি দে ওয়ান্ট টু সেট। ওরা মনে করতে চায় যে এই বাইনারির মধ্যে মানুষের হচ্ছে রুটি রুজির কথাগুলোকে পিছিয়ে দিতে চাইবে। জ্বলন্ত যে সমস্যা, বেকারি থেকে শুরু করে স্বাধীনতা পরবর্তী ভারতবর্ষে সর্বোচ্চ এখন বেকারির হার। জিনিসপত্রের ভারতবর্ষে প্রথম কোনো প্রধানমন্ত্রী আছেন যার বয়সের থেকে হচ্ছে পেট্রোল ডিজেলের দাম বেশি। কাজেই গোটা ভারতবর্ষ জুড়ে এই হাহাকার চলছে। সেখানে কোনো নির্দিষ্ট ধর্মীয় একটা স্লোগান দিয়ে মানুষের দৈনন্দিন যন্ত্রণাটাকে এইভাবে ভুলিয়ে দেওয়া যাবে না। আর এই রাজ্যের সরকার যে পরিমাণে দুর্নীতি করেছে, কোনো স্লোগান দিয়ে সেই দুর্নীতিকে ঢাকাচাপা দেওয়া যাবে না, মানুষ জবাব দেবেন। আচ্ছা, যে বেকারত্বের কথা বললেন, কেন্দ্রীয় সরকার যে পরিসংখ্যান দিয়েছে সেখানে তো বাংলা দ্বিতীয়, অর্থাৎ বাংলায় তুলনামূলকভাবে কম বেকার রয়েছে। দেখুন, কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যানে তো বাংলাকে কলকাতাকে সেফেস্ট সিটি বলছে, কিন্তু আপনি নিজের দৈনন্দিন অভিজ্ঞতা দিয়ে দেখতে পারেন কি পরিমাণে হচ্ছে নারীদের উপর গোটা পশ্চিমবঙ্গে হিংসা হয়। তাহলে মুশকিলে এই সরকার তথ্য দেয় না, ওই সরকারও তার ভিত্তিতে হচ্ছে কি একটা লিস্ট দিয়ে দেয়, দুজনে হচ্ছে মিলিতভাবে হচ্ছে মিলিবাটি করে। আপনি বিশ্বাস করেন না কলকাতা সেফেস্ট সিটি? আপনি আজকে যদি গোটা পশ্চিমবঙ্গে যেভাবে একের পর এক নারী নির্যাতনের শিকার হচ্ছেন এ রাজ্যের বাংলার মায়া বোনেরা, আপনি সেখানে কি করে বলবেন এটা সেফেস্ট সিটি? কলকাতার কথা বলছি। মুখ্যমন্ত্রী স্টেজে দাঁড়িয়ে বলছেন মা বোনেদের মানে কোন বয়সের মেয়ে ধর্ষিত হলে তাকে কত ক্ষতিপূরণ দেওয়া হবে। আপনি মনে করেন যে মানসিকভাবে এই রাজ্য কোনোদিন সেফ থাকতে পারে একজন রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী এই কথা বলার পরে? কদিন আগেই মুখ্যমন্ত্রী এই স্টেজে দাঁড়িয়ে বলেছেন যে একটা সময় পশ্চিমবঙ্গ লোডশেডিংয়ের রাজ্য ছিল, এখন লোডশেডিং হয় না। আপনি পেয়েছিলেন সেই লোডশেডিং? আমার তো লোডশেডিং আপনাকে বুঝতে হবে, যে সময়টাকে আপনি বলছেন আমার ছোটবেলা, সেই সময়টা মানে ধরুন 80 শেষের দিকে বা 90-এর শুরুর দিকে, সেই সময় পশ্চিমবঙ্গে ক্রমাগত শিল্প কারখানার বিকাশ হচ্ছে। সেই পরিমাণে কখনো যদি হচ্ছে কারেন্টের প্রত্যেকটা দিন, আমি দায়িত্ব নিয়ে বলছি, প্রত্যেকটা দিন সন্ধ্যাবেলা লোডশেডিং থাকতো। আমি তো বলছি সেক্ষেত্রে যদি পাওয়ার সাপ্লাই যদি প্রপার না হতো, এখন শিল্প কারখানা নেই, কিছু নেই, বা উদ্বৃত্ত হচ্ছে, খেয়ে চলে যায়, রাজ্য অন্ধকারে থাকতো। আপনার যুক্তি তাই না? আমি বলছি কলকারখানা চললে সেখানে ইলেকট্রিক কনজাম্পশন হবে, সেখানে হচ্ছে কিছু পাওয়ার সাপ্লাই কম বেশি হতেই পারে। লোডশেডিং এর যুক্তি হিসাবে এটা কিন্তু খুব একটা গ্রহণযোগ্য না, হাস্যকরই হলো বড়। সাথে এটা তো ঠিক যে সেই সময় যে ইনফ্রাস্ট্রাকচার ছিল, ইলেকট্রিসিটি আস্তে আস্তে বামফ্রন্ট সরকার বন্ধ হয়েছে। আপনি বলুন, আস্তে আস্তে বামফ্রন্ট সরকার বন্ধ হয়েছে তো, মানে কেন্দ্র সরকার রাজ্য সরকারের সঙ্গে অসহযোগিতা। তাহলে চিত্রনাট্য একই, এখনো বলছে কেন্দ্রীয় সরকার অসহযোগিতা, আপনারাও বলতেন কেন্দ্রীয় সরকার। আজকে কোথায় কেন্দ্রীয় সরকার অসহযোগিতা করছে? ইডি সিবিআই তো ভাইপোকে জেলের বাইরে রেখেছে, আর কত সহযোগিতা বলছেন? দিল্লিতে গিয়ে ধর্ণা দিচ্ছে, 100 দিনের টাকা নেই বলে ধর্ণা দিচ্ছে। আজকে একটা কোনো কোর্টের হচ্ছে রক্ষা কবচ নেই। অভিষেক ব্যানার্জিকে হচ্ছে একদিনও ডেকেছে ইডি সিবিআই? কখন ডেকেছে? অভিষেক ব্যানার্জির এখন রক্ষা কবচ নেই, একবারও ডেকেছে? মলয় ঘটক 12 বার নোটিশ পাওয়ার পরে যায় না, মানে বাকি সবার রাজনীতিবিদদের কাছে, একজন সাধারণ মানুষ আপনাকে যদি কেউ একটা পুলিশ নোটিশ করে, না গেলে সরকারি খরচে নিয়ে যাওয়ার ব্যবস্থা হয়, মলয় ঘটকরা ছাড় পেয়ে যান। কিসের জন্য ছাড় পেয়ে যান? তাহলে একেবারে শেষ প্রশ্ন, তাহলে সিপিএম যদি এবার নিজে একা লড়ে, যদি সে আইএসএফ এর সঙ্গে বা কংগ্রেসের সঙ্গে বাংলায় হাত নাও বা ধরে, তাহলে বিপুল সংখ্যাগরিষ্ঠে সিপিএম আসন পাবে, আপনি আশাবাদী? দেখুন, আমাদের যারা কর্মীরা রয়েছে, আমরা এটুকু বলতে পারি আমরা লড়াইয়ে যাওয়ার জন্য সক্ষম এবং প্রস্তুত। একেবারে বামেদের ইয়াং ব্রিগেড, তারা লড়াইয়ে যাওয়ার জন্য সক্ষম, এবং অবশ্যই বামেদের কেন্দ্রের তরফে যেরকম নির্দেশিকা থাকবে তা কিন্তু তারা অবলম্বন করেই চলবে। অতনুদাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। বিশ্বজিৎ বাবু, আপনাকেও ধন্যবাদ, এবং অতনুদা তোমাকেও ধন্যবাদ, আপনাদেরকেও ধন্যবাদ। আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে আগামী পর্বে। ক্রসকিউ বাম ছিল, এবং আগামী পর্বে রাজনৈতিক অন্য কোনো রাজনৈতিক দলের তরফে অন্য কেউ উপস্থিত থাকবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, শুভরাত্রি।